ওয়েলকাম টু আরএম বায়োলজি আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি আরও একবার ক্লাস 12-এর টেস্ট পাস সলভ যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা আজকে কিন্তু WBH ইন্টার স্কুল টেস্টের যে 11 নম্বর প্রশ্ন আছে, 11 নম্বর পেপার বলতে পারো, শ্রেয়া শিকদার মিত্র তৈরি করা বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা। প্রথম প্রশ্ন আছে হ্যাপ্লয়েড কলাকর্ষণ থেকে যেটি থেকে করা হয় তার উত্তরটি কী হয়ে যাবে? পরাগরেণু হয়ে যাবে। নিষেকের সময় পুং ও স্ত্রী প্রোনিউক্লিয়াসের মিলনকে কি বলা হয়? অ্যাম্ফিমিক্সিস বলা হয়ে থাকে। তারপরে আছে নিচের কোনটি গর্ভনিরোধক ব্যবস্থা নয়? প্রত্যেকেই জানো উত্তরটি সি। একসংকর জননে টেস্টকসের অনুপাত কত? সেটা হয়ে যাবে কিন্তু এ 1:1:1। আরএনএ থেকে যে ডিএনএ গঠিত হয় সেটি কি ধরনের ডিএনএ? সেটি কিন্তু সি ডিএনএ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হেকেল। মা হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে, এই যে 7 নম্বর প্রশ্নটা আছে, এই প্রশ্নটার উত্তরটা হয়ে যাবে কিন্তু সি, অর্থাৎ অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে হিমোফিলিয়ায় আক্রান্ত, এই উত্তরটা হবে। তারপর অধিকাংশ ইমিউনোগ্লোবিউলিন কোন শ্রেণীর? সব থেকে ম্যাক্সিমাম ইমিউনোগ্লোবিউলিনটা কোন শ্রেণীর হয় সেটা জিজ্ঞেস করেছে, উত্তরটি কী হয়ে যাবে? 8-এর সি। তারপর সংকরায়ন পদ্ধতিতে উৎপন্ন অপত্য জনিত্রী উদ্ভিদ থেকে অধিক উৎপাদনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হলে তাকে কি বলা হয়? উত্তরটি হবে কিন্তু বি, হাইব্রিড ভিগর, বা যেটাকে শঙ্কর তেজ বলে। টিআই প্লাজমিড নিষ্কাশন করা হয় যে জীবটি থেকে? নিষ্কাশন করা হয় কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফেসিয়েন্সিস থেকে। একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের উদাহরণ হলো নিচের কোনটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণ? উত্তরটি কী হয়ে যাবে? ইকো আর1। জন্মহারের সূত্রটি লেখো। জন্মহারের সূত্র কোনটি? দেখো অপশান বি। তারপর যে বিশেষ আন্তঃক্রিয়ায় দুটি জীবের মধ্যে একটি উপকৃত হয় কিন্তু অন্যটি লাভবান বা ক্ষতিগ্রস্ত হয় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় কমেন্সালিজম, মানে এটা যদি আমি ইন্টারঅ্যাকশন বলি প্লাস হবে আর 0 হবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কি বলা হয়? গামা বৈচিত্র্য বলা হয়। ঠিক আছে, এই হলো প্রথম এমসিকিউ বা প্রথম 14টা প্রশ্ন আমি কমপ্লিট করলাম। তারপরে আছে যে বাদুড়ের সাহায্যে যে পরাগযোগ হয় তাকে কাইরোপটেরোফিলি বলে। মানে কাইরোপটেরোফিলি কাকে বলবো? যে বাদুড়ের সাহায্যে যে পরাগযোগ হয় তাকে কাইরোপটেরোফিলি বলে। যদি উদাহরণ জিজ্ঞেস করা হয় তাহলে কী হবে? কদম হবে, কলা হবে। লিঙ্কেজ কাকে বলে? একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি মাতৃজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা লিঙ্কেজ বলবো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেন্দ্রীয় হিস্টোন অক্টামারে অবস্থিত হিস্টোনগুলির নাম উল্লেখ করো। কি কি থাকে? H2A থাকে, তারপরে কি থাকে? H2B থাকে, H3 থাকে আর H4 থাকে, এই 4টে থাকে। এবারে এই যে অক্টামার কেন বলা হচ্ছে? 4টে আছে তবুও অক্টামার কেন? প্রত্যেকটা কিন্তু দুটো দুটো করে থাকে, তাই 4 দুগুণে 8 হলো, তাই কিন্তু অক্টামার বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্লাজমোডিয়ামের জীবনচক্রের কোন দশা দ্বারা আক্রান্ত হয়? অর্থাৎ প্লাজমোডিয়ামের আক্রান্তকারী দশা কিন্তু বলা হচ্ছে। আমি আগের দিন যখন ম্যালেরিয়ার বিস্তার বলছিলাম তোমাদেরকে বলে দিয়েছিলাম, যারা ভিডিওটি দেখেছো অবশ্যই জানবে উত্তরটি হয়ে যাবে স্পোরোজয়। যারা সেই ভিডিওটি এখনও দেখোনি আমি পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিও। তারপরে প্রশ্ন আছে যে একটি স্টিমুল্যান্ট বা উত্তেজক ড্রাগের উদাহরণ। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস 1-এর জন্য। এক্ষেত্রে এই যে 3-এর অথবা উত্তরটি কি হয়ে যাবে? অ্যাম্ফেটামাইন বা কোকেন এগুলো হতে পারে। কোন পিরামিড কখনো উল্টানো হতে পারে না? শক্তির পিরামিড। তারপরে হেলিওফাইট বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে, আমি আগের দিন এটা ডিসকাস করেছিলাম, যেসব উদ্ভিদ তীব্র আলো সহ্য করতে পারে এবং যাদের অধিক আলোয় বৃদ্ধি ও প্রজননের হার বাড়ে তাদেরকে আমরা হেলিওফাইট বলি। তারপরে আমরা মার্কস 2-তে চলে যাই। মার্কস 2-র কোশ্চেনগুলো প্রথমে দেখে নাও। বহুভ্রূণতা কি? ইমাস্কুলেশন কাকে বলে?
আণবিক কাঁচি কাকে বলে, সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, জীবন্ত জীবাশ্ম কাকে বলে, কোন কালকে গুপ্তবীজী উদ্ভিদের যুগ বা এজ অব অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়, অণুজীব মানেই ক্ষতিকর নয় উপকারীও বটে, দুটি উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা করো, রস নির্ভর কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে পার্থক্য, একটি প্লাজমিড ভেক্টরের উদাহরণ দাও, জিএমও বলতে কি বোঝো, জৈব বিবর্ধন কাকে বলে, উদাহরণ সহ লেখো, হটস্পট কাকে বলে, ভারতবর্ষের দুটি হটস্পটের উদাহরণ দাও। দেখো প্রথম যে প্রশ্নটা মার্কস 2 ছিল যে বহুভ্রূণতা কি, এবং তার সাথে একটা ছিল ইমাস্কুলেশন কাকে বলে। তো প্রথমে আমরা দেখে নিই যে বহুভ্রূণতা কি। বহুভ্রূণতা কি, একটি ডিম্বকে বা বীজে একাধিক ভ্রূণ উৎপন্ন হলে তাকে বহুভ্রূণতা বা পলিএমব্রায়োনি বলে। উদাহরণ কি আছে, পাইনাস, সাইকাস, লেবু, এগুলো। তারপরে দেখো ইমাস্কুলেশন কি, ইমাস্কুলেশন হচ্ছে যে পদ্ধতির সাহায্যে উভলিঙ্গ ফুল থেকে পরাগধানী পরিণত হওয়ার আগেই পুংকেশরগুলিকে অপসারণ করা হয় বা পরাগণকে নিষ্ক্রিয় করা হয় তাকে ইমাস্কুলেশন বলে। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্য ল্যাঙ্গুয়েজে আসতে পারে। পুরুষত্বহীনকরণ কি, পুরুষত্বহীনকরণ কি, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আসতে পারে। তারপরে প্রশ্ন ছিল যে আণবিক কাঁচি কাকে বলা হয়, এবং তার ওর সাথে ছিল সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো। আমি তোমাদের একটি কাজ দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করবে আণবিক কাঁচি কাকে বলে। দেখো যে ঘটনা প্রবাহের ফলে ডিএনএ, আরএনএ, প্রোটিন এই তিনটি জৈব অণুর পারস্পরিক কার্যকরী সম্পর্কের দ্বারা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে জেনেটিক বার্তা সঠিক প্রবাহ ঘটে তাকে সেন্ট্রাল ডগমা বলে। আধুনিক ধারণা অনুযায়ী সেন্ট্রাল ডগমা রেখচিত্রটি নিম্নরূপ। অবশ্যই করে কিন্তু এই রেখচিত্রটা অবশ্যই তোমরা দিয়ে দেবে। এই রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে হচ্ছে প্রোটিন, আবার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে ডিএনএ, সেটাকে আমরা কি বলতে পারি, সিডিএনএ বলতে পারি। ঠিক আছে, তারপরে প্রশ্ন ছিল জীবন্ত জীবাশ্ম কাকে বলে। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, সুদূর অতীতে আবির্ভূত হলেও যে সকল জীব আজও পৃথিবীতে কোনো রকম পরিবর্তন ছাড়া টিকে আছে কিন্তু তাদের সমসাময়িক জীবগুলি অবলুপ্ত হয়েছে তাদের জীবন্ত জীবাশ্ম বলে। এই পিডিএফটি তোমরা অবশ্যই পেয়ে যাবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নের সাথে আরেকটি 1 নম্বরের প্রশ্ন ছিল যে কোন কালকে গুপ্তবীজী উদ্ভিদের যুগ বলা হয় বা এজ অব অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়। তোমরা প্রত্যেকে যে বই ফলো করো সেই টেক্সট বইতে দেখবে বিবর্তন যে চ্যাপ্টার আছে সেখানে কিছু ইপক, এরা, পিরিয়ড দেয়া আছে। তো উত্তরটি হবে, যদি তুমি এরা বলো সিনোজয়িক, যদি তুমি পিরিয়ড বলো সেটা হচ্ছে টার্সিয়ারি, টার্সিয়ারি ফেরো যদি তুমি ইপোক বলো তাহলে সেক্ষেত্রে তোমার হতে পারে ইওসিন। গুপ্তবীজরা সর্বাধিক বিস্তার লাভ করেছিল, সর্বাধিকভাবে বিস্তার লাভ করেছিল। ঠিক আছে, তারপরে প্রশ্ন ছিল রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রমতা। তার আগে একটি প্রশ্ন ছিল যে অণুজীব মানেই ক্ষতিকর নয় উপকারীও বটে, দুটি উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা করতে বলেছে। এক্ষেত্রে তোমাদের করতে হবে কি, তোমরা দেখবে অণুজীবের কিছু ব্যবহার আছে, শিল্পক্ষেত্রে কিছু ব্যবহার আছে, খাদ্য তৈরিতে কিছু ব্যবহার আছে, অ্যান্টিবায়োটিকের কিছু ব্যবহার আছে, সেগুলো তোমাদের লিখতে হবে। যে কোনো দুটো তোমরা কিন্তু লিখো। রস নির্ভর কোষ নির্ভর অনাক্রমতা বা যেটাকে অথবা হতে পারে হিউমেরাল বা সেল মিডিয়েটেড অনাক্রমতা কাকে বলে। দেখো সংশ্লিষ্ট লিম্ফোসাইট যদি বিষয় হয় তাহলে রস নির্ভরের ক্ষেত্রে বি লিম্ফোসাইট, কোষ নির্ভরের ক্ষেত্রে টি লিম্ফোসাইট। প্রকৃতি হলে অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে ঘটে, আর এটা হচ্ছে রস নির্ভরে, কোষ নির্ভরে লিম্ফোকাইনের ইন্টারফেরন সংশ্লেষের মাধ্যমে ঘটে। কাজের মাধ্যম রস নির্ভরে হচ্ছে রক্তরস, লসিকা, কলারস, আর কোষ নির্ভরে হচ্ছে প্রধানত কোষ ও দেহতরল। প্রতিরোধ ব্যবস্থায় তোমার যদি আমরা দেখি রস নির্ভরে সমস্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে, কোষ নির্ভর কিছু কিছু অ্যান্টিজেনের বিরুদ্ধে। তারপরে হচ্ছে একটি প্লাজমিড ভেক্টরের উদাহরণ দিতে বলেছে। প্লাজমিড ভেক্টরের উদাহরণ সেটা পিবিআর 322 লিখতে পারো, পিবিআর 322 লিখতে পারো, এটা একটা উদাহরণ আছে। আর একটা তুমি লিখতে পারো PUC 19 লিখতে পারো। আমি দুটো উদাহরণ বলে দিলাম, যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। তারপরে ছিল জিএমও বলতে কি বোঝো। দেখো জিএমও বলতে কি বোঝো যদি আমরা দেখি, জৈব প্রযুক্তিবিদ্যায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ট্রান্সজেনেসিস পদ্ধতি, জিন থেরাপি প্রভৃতির দ্বারা জিনের পরিবর্তনের মাধ্যমে ফিনোটাইপিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে কাঙ্ক্ষিত উন্নত গুণমানেরও বেশি পরিমাণে উৎপাদিত পদার্থ যেসব জীব থেকে পাওয়া যায় তাদেরকে জিনগত বা পরিবর্তিত জীব বা সংক্ষেপে জিএমও বলে। বিটি তুলো, ফ্লেভার সেভার টমেটো ইত্যাদি। পরবর্তী প্রশ্ন ছিল জৈব বিবর্ধন কাকে বলে, উদাহরণ সহ লেখো।
জৈব বিবর্ধন। জৈব অভঙ্গুর বা বিষাক্ত রাসায়নিক পদার্থের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করা ও প্রতিটি পুষ্টি স্তরে তাদের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ঘটনাকে জৈব বিবর্ধন বলে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত ডিডিটি বৃষ্টির জলের মাধ্যমে বাহিত নিকটবর্তী জলাশয়ে মেশে এবং খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধাপে সঞ্চিত ও বর্ধিত হতে থাকে। সর্বোচ্চ খাদক অর্থাৎ মৎস্যভুক পাখি বা মানুষের শরীরে সর্বাধিক পরিমাণে ডিডিটি পাওয়া যায়। লাস্ট প্রশ্ন ছিল মার্কস টুর, হটস্পট কাকে বলে? ভারতবর্ষের দুটি হটস্পটের উদাহরণ দাও। দেখো হটস্পট কাকে বলে? জীববৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চল বা ইকোরিজিয়নকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে। তার একটা উল্লেখযোগ্য উদাহরণ ভারতে, সেটা হচ্ছে সুন্দাল্যান্ড হতে পারে, তারপরে তোমার ইন্দো বার্মার যে অংশটা সেটা হতে পারে। এইগুলো কিন্তু আমাদের বায়োডাইভার্সিটির পার্ট হিসাবে আমরা বলে থাকি।